মাত্র কয়েকদিন আগে রাজ্য সফর করে গেছে অর্থ কমিশনের চেয়ারম্যান সহ অন্যান্যরা। তাদের সফরকে এ রাজ্যের বুকে প্রত্যেকে নিজেদের মতন করে যথেষ্ট গুরুত্ব দিয়ে রেখেছেন নিজেদের অবস্থান থেকে। এ রাজ্যের শিক্ষক, কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা খুব প্রত্যাশায় আছেন। তাদের জন্য সুসংবাদ আসছে। রাজ্য সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো বড় ঘোষণা না থাকলেও যেহেতু বাজেট অধিবেশন আসছে, সেদিক থেকে কিছু একটা হতে পারে বলে অনেকে আশাবাদী। কিন্তু তার আগে অষ্টম বেতন কমিশন গঠন এমন একটি দাবি জোরালো হয়েছে। তার সঙ্গে এক দেশ এক বেতন কাঠামো ইত্যাদি দাবিতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি সংগঠিত না হলেও এই সময়ের মধ্যে তা আলোচনার অন্যতম বিষয়বস্তু হয়ে উঠেছে রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে। সেদিক থেকে অষ্টম বেতন কমিশন কি সত্যি অর্থে বাস্তব হবে, পূরণ হবে? এ রাজ্যে শিক্ষক, কর্মচারী, অবসরপ্রাপ্তদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো পূরণ হবে? এই বিষয়ে আপনারা কথা বলবেন এবং অবশ্যই আলোচনা করবেন। আপনার মতন করে আপনি ব্যাখ্যা দেবেন। আমরা আরো একটি বিষয়ের সঙ্গে যুক্ত করেছি। এ রাজ্যে শিক্ষক, কর্মচারী, অবসরপ্রাপ্তদের কাছে 31 অক্টোবর খুব গুরুত্বপূর্ণ। কেন? কেনর উত্তরটা হয়তো আপনাদের অনেকের কাছে পরিষ্কার। এই অনুষ্ঠান থেকে কয়েকটি বিষয় থাকবে। তার আগে আমরা বলছি ষোড়শ অর্থ কমিশনে এ রাজ্যের শিক্ষক, কর্মচারী নেতৃত্বের কি প্রত্যাশা। আমরা বেশ কয়েকজন শিক্ষক, কর্মচারী, অবসরপ্রাপ্ত সংগঠন নেতৃত্বের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছি। তাদের মধ্যে কয়েকজনের কথা তাদের বক্তব্য আমাদের কাছে তুলে ধরেছেন। সেদিক থেকে তাদের বক্তব্য যেমন আমরা তুলে ধরবো, আপনাদের কথা এই অনুষ্ঠান থেকে আমরা তুলে ধরবো। কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন, প্রত্যাশা আপনারও আছে। শুধু শিক্ষক, কর্মচারী, অবসরপ্রাপ্ত নয়, তার বাইরেও রয়েছে। আমরা কিছু কিছু কথা শুনবো, আপনাদের কথাও শুনবো। এবারে কোনো চিঠিপত্র দেওয়া হয়নি, আমাদের বক্তব্য রাখার কোনো সুযোগ দেওয়া হয়নি। অতীতে যখনই ফিনান্স কমিশন এসছে, আমাদের কর্মচারী সংগঠনগুলি, মানে আমরা সব অন্যান্য সংগঠনগুলিতে তাদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হতো। এইবারই সেই সুযোগটা থেকে আমরা বঞ্চিত হয়েছি, এতে আমরা বিস্মিত। তবে আমাদের বক্তব্যটা যাওয়া উচিত বলে আমরা মনে করি। আমরা ভাবছি আমরা ডাইরেক্টলি ফিনান্স কমিশনের সেক্রেটারির কাছে নিউ দিল্লিতে আমাদের যে বক্তব্য সেটা আমরা জানিয়ে দেব মেমোরেন্ডামের আকারে। এই হচ্ছে আমাদের এখনকার ভাবনা চিন্তা। আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে মূলত সেন্ট্রাল যে রেভিনিউ, সেই রেভিনিউর 50% ডিস্ট্রিবিউশন সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে। এটা অনেক পুরানো দাবি। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকারগুলি, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন এই দাবিতে তাদের বক্তব্য বা তাদের দাবি জানিয়ে আসছে। একটা সময় তো ছিল 78-32 শেয়ার ডিস্ট্রিবিউশন। খুব সম্ভবত 12 ফিনান্স কমিশন এটা 58-42 এরকম করেছিল। পরবর্তী সময় আমরা দেখলাম যে 15 ফিনান্স কমিশন, যে কিন্তু গত যে ফিনান্স কমিশন এটাকে আবার 1% ডাউনওয়ার্ড করে 59-41 করে দিয়েছে। স্টেট শেয়ারটা 41% করেছে। কাজে এই জায়গাতে আমরা 50-50 শেয়ার ডিস্ট্রিবিউশন আমরা ডিমান্ড করছি। আর ত্রিপুরার প্রেক্ষাপটে, ত্রিপুরা একটা ব্যাকওয়ার্ড স্টেট, এখানে ইন্ডাস্ট্রি নেই, যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা, এবং সেখানে যেহেতু ডেভেলপমেন্ট সেইভাবে হয়নি, এখানে 30%, মোর দেন 30% উপজাতি সম্প্রদায়ের, মানে যারা নিম্ন আয়ী বা বিভিন্নভাবে তারা ততটা ডেভেলপ হতে পারেনি। প্লাস আমরা যারা পূর্ব পাকিস্তান থেকে তৃণমূল হয়ে এখানে এসছে তাদের একটা সমস্যা আছে। প্লাস যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা, শিল্পের বিকাশ হয়নি। এই সমস্ত কিছু কনসিডার করে ত্রিপুরা রাজ্যে প্রতিটা জিনিসের দাম সাংঘাতিক ঊর্ধ্বমুখী ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায়। অথচ ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন কাঠামো সারা ভারতবর্ষের তুলনায়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের তুলনায় অনেকটাই কম, এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের থেকেও আমরা সিরিয়াসলি ডিপ্রাইভড। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দীর্ঘদিন লড়াই করছি, কথা বলছি, আন্দোলন করছি, কিন্তু গত যে 7th পে কমিশন সেখানেও আমরা বঞ্চিত হয়েছি। আমরা 7th পে কমিশনের অনুযায়ী পে স্কেল পাইনি, আমরা 1-1 থেকে এরিয়ার পাইনি। কাজে এই বঞ্চনাগুলি, অ্যালাউন্সগুলি রিটায়ার্ড এমপ্লয়ি যারা, তারা রিটায়ার্ড এমপ্লয়ি এবং টিচার তারাও বঞ্চিত, তারা ডিআর নেই। আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নেই, মানে কম, অনেকটাই কম। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে ফিনান্স কমিশন থেকে ত্রিপুরার ক্ষেত্রে স্পেশালি নজর দিয়ে
তার জন্য অ্যালাউন্স ত্রিপুরার শিক্ষক কর্মচারীদের সমস্যা বা সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য ত্রিপুরার জন্য স্পেশাল প্যাকেজ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে যেটা শিক্ষক কর্মচারী খাতে একটা ন্যাশনাল একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে নন প্ল্যান হেডে যে টাকাটা আসবে তার 35% বেশি স্যালারি হেডে খরচ করা যাবে না, এরকম একটা শর্ত 13 ফিনান্স কমিশনে দিয়েছিল। এবং তার জন্য ত্রিপুরার তৎকালীন বামফ্রন্ট সরকার মোর দেন 35% অফ দ্য নন প্ল্যান এক্সপেন্ডিচার, নন প্ল্যান রেভিনিউ খরচ করে ফেলেছিল। তার জন্য 10% করে টাকা কম দেওয়া হয়েছিল ত্রিপুরা সরকার। কাজে এই ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যাই হোক না কেন, ত্রিপুরার যে পার্সেন্টেজ অফ এমপ্লয়ি, শিক্ষক কর্মচারীর সংখ্যা জনসংখ্যার অনুপাতে বেশি, এটা একটা ঐতিহাসিক কারণেই বেশি। সেই জায়গায় এই বিষয়টাকে কনসিডারেশনে রেখে ওই যে 35% বা 30% যে নন প্ল্যান হেডে 35% বেশি শিক্ষক কর্মচারীর স্যালারি অ্যান্ড ওয়েজের জন্য ব্যয় করা যাবে না, সেই শর্তটা ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে অন্তত প্রয়োগ করা ঠিক হবে না। সেই ক্ষেত্রে 16 ফিনান্স কমিশন যাতে একটু ব্যাপারটা খেয়াল রাখে, সেইভাবে শর্ত চাপিয়ে দিলে ত্রিপুরা রাজ্যের নতুন নিয়োগ বা শিক্ষক কর্মচারীদের, ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারীদের সমস্যাগুলি সমাধান করা রাজ্য সরকারের কাছে কঠিন হয়ে যাবে। কাজে আমরা এই জায়গাটা একটা দাবি করছি। আর আরেকটা যে পয়েন্ট যেটা আমরা তুলতে চাই, আমরা এটা আলোচনা করে আরো ফাইনালি সিদ্ধান্ত নেব, যেটা আমি মনে করছি যে এই নতুন যে ফিনান্স কমিশন, যেটা 2026 এপ্রিল থেকে 2031 মার্চ পর্যন্ত যা টেনিউর, সেখানে বর্তমান যে 15 ফিনান্স কমিশনের যে লাস্ট ইয়ার, সেই লাস্ট ইয়ারে রাজ্যের যে খরচা, নন প্ল্যান হেডে যে খরচা, তাকে বেস ইয়ার করে, লাস্ট ইয়ারকে বেস ইয়ার করে তার উপর একটা ক্যালকুলেশন করে আগামী 5 বছর 26 থেকে 31 যে ফিনান্সিয়াল ইয়ারগুলি তার জন্য বরাদ্দ ঠিক করা। আমরা দেখেছি গত কয়েকটা ফিনান্স কমিশনে যে ফার্স্ট ইয়ারকে বেস করা, মানে লাস্ট ফিনান্স কমিশনের যে টেনিউর তার যে ফার্স্ট ইয়ার, সেটাকে বেস ইয়ার ধরে রিকমেন্ডেশন হয়েছে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য লাস্ট ইয়ারকে বেস ইয়ার করে। তাহলে এটার একটা সুবিধা হলো যে এটা আমাদের রাজ্য সরকারের কাছে আমরা এই জায়গায় এইভাবেই বক্তব্যটা রাখবো যে এখন যদি লাস্ট ইয়ার বেস ইয়ার হয়, তাহলে 26 মার্চ পর্যন্ত, মানে 25 এপ্রিল থেকে 26 মার্চ পর্যন্ত রাজ্য সরকারের হাতে সুযোগ আছে শিক্ষক কর্মচারী খাতে যতটা সম্ভব খরচ করে দেওয়া, যতটা শিক্ষক কর্মচারীদের ডিআর দিয়ে দেওয়া, শিক্ষক কর্মচারীদের পে স্কেলের যে সমস্ত অ্যানাবলিগুলি আছে দূর করে নেওয়া, নতুন নিয়োগ করা, শূন্য পদ পূরণ করা, ইত্যাদি ইত্যাদি যে ব্যবস্থাগুলি আছে, সেইগুলি যদি খরচ করে দেয়, কমিটেড করে দেয়, তাহলে 16 ফিনান্স কমিশনের মধ্য দিয়ে সেই টাকাটা চলে আসার সুযোগ ঘটবে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য হচ্ছে, যেটা রাজ্য সরকারকেও হেল্প করবে, শিক্ষক কর্মচারীদেরও হেল্প করবে, রাজ্যের জনগণকেও হেল্প করবে, সেটা হচ্ছে লাস্ট ইয়ার অফ দ্য কাজে ত্রিপুরা যে যদি ডেভেলপমেন্ট করতে হয়, তাহলে প্ল্যান হেডের, জানি না ফিনান্স কমিশনের সেই ক্ষেত্রে কতটা সুযোগ আছে তাদের রিকমেন্ডেশনের মধ্যে, সেখানে প্ল্যান হেডে 90% বরাদ্দ যাতে ত্রিপুরার অন্তত স্পেশাল ক্যাটাগরি স্টেটের ক্ষেত্রে 90% সেন্ট্রাল বরাদ্দ সেন্ট্রাল থাকে। এইটা আমাদের বক্তব্য হচ্ছে এই জায়গায় আমাদের ফিনান্স করে আমরা ভাবছি। আমার যে বক্তব্যটা সেই বক্তব্যটাকে আমরা ওদের মধ্যে আলোচনা করব, সেখানে কিছু কিছু সংশোধন আসতে পারে, সেগুলি নিয়ে আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব, সময় তো আছে ফিনান্স কমিশনের আলোচনা করা, ফিনান্স কমিশনকে ভাবার জন্য সময় যথেষ্ট থাকবে, আমরা একটা মেমোরেন্ডামের আকারে আমাদের যে বক্তব্য, সেই বক্তব্যটা আমরা ফাইনালি দিল্লিতে সিটি ফিনান্স কমিশনের চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দেব। এখন এই যে বক্তব্যটা আমি রাখলাম, সেটা আমি অ্যাজ এ সেক্রেটারি আমি যেভাবে ভাবছি, সেই ভাবনাটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। নিশ্চয়ই আমরা আমাদের নিজেদের মধ্যে, আমাদের সংগঠনের মধ্যে আলোচনা করে ফাইনালি আমরা একটা মেমোরেন্ডাম তৈরি করে আমরা ফিনান্স কমিশনের কাছে পাঠিয়ে দেব।
সত্যি কথা কি, আমি আপনাদের কাছে একটা কথা পরিষ্কার বলছি, অর্থ কমিশন এবং ব্যয় কমিশন এক নয়। অর্থ কমিশন এসেছে সরকারিভাবে, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্যের ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রীদের সহ, প্লাস মুখ্য সচিব, বিভিন্ন অফিসের তাদের সঙ্গে ওনারা কথা বলেছেন। আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী 1078 লক্ষ কোটি টাকা রাজ্যের জন্য চেয়েছে। সেই ব্যাপারে আমাদের বিশ্বাস রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের শিক্ষক কর্মচারী এবং পেনশনার তাদের কথাটা মাথায় রেখে তাদের যে দীর্ঘদিনের যে দাবি ওয়ান নেশন ওয়ান পে, একটা বেতনক্রম চালু করা। আমার মনে হয় আপনারা জানেন মুখ্যমন্ত্রী বরাবরই বিভিন্ন সভা একটা কথা বলে থাকেন যে এই রাজ্যে শিক্ষক কর্মচারী শ্রমিকদের ক্ষেত্রে যে কোনো লড়াই সংগ্রাম মিছিল মিটিং করে দাবি আদায় করতে হবে না, যেটা রাজ্যের শিক্ষক কর্মচারীরা প্রাপ্য সেই অধিকার উনি দেবেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা বিগত দিনেও বহু লড়াই সংগ্রাম করেছি, এবং বিশেষ করে আপনারা জানেন আমাদের আন্দোলনের যে ধারাবাহিকতা ছিল সে সম্পর্কে আপনারা সবই জানেন। এবং রাজ্যের বামফ্রন্ট সরকার এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের যেভাবে বঞ্চনা করেছেন, আমরা বরাবরই বহু লড়াই সংগ্রাম করেছি। আমরা বরাবরই কথা বলেছিলাম তৎকালীন সরকারের সঙ্গে, এবং মুখ্য সচিবও ছিলেন, তাদের সঙ্গে কথা বলেছিলাম, যদি আমাদেরকে কমিটেড না করে অর্থাৎ খরচ না করা হয় তাহলে অর্থ কমিশন কেন টাকা দেবে। তাই আমি ওইটাকে মাথায় রেখে আমরাও রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি রাখবো যাতে আমাদের এই অর্থ কমিশন যে টাকাটা বরাদ্দ করবে তার আগে যাতে অর্থাৎ 2025-এর অক্টোবরের আগে যাতে আমাদের কমিটেড করা হয়। বিভিন্নভাবে লক্ষ্য করেছেন শিক্ষক কর্মচারীরা তাদের বিভিন্ন পাওনাদানার ক্ষেত্রে অর্থাৎ মেডিকেল বলেন, সিএ বলেন, হাউস রেন্ট বলেন, এগুলি কেন্দ্রীয়ভাবে যাতে দেওয়া হয় সে ব্যাপারে আমাদের দীর্ঘদিনের দাবি। আমার মনে হয় সেটা কিছু বরাদ্দ করবে, কারণ আমাদের রাজ্য সরকার যেহেতু 1,78,000 কোটি টাকা চেয়েছেন, সেখানে নিশ্চয়ই সেভাবে বরাদ্দ করা হয়েছে, আমি আশাবাদী। কারণ বিগত দিনে আপনারা লক্ষ্য করেছেন যে 2014 সালে দিল্লিতে 9 এপ্রিল যন্তরে মন্তরে আমরা ধর্ণা সংগঠিত করেছিলাম। আমাদের তখন বকেয়া ছিল 42% দিয়ে। সেই সময় যন্তর মন্তরে ধর্ণা সংগঠিত করেছিলাম, এবং তৎকালীন বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ মহোদয়ের কাছে আমরা সাক্ষাৎ করেছিলাম, পার্লামেন্টের বিভিন্ন এমপিদের সঙ্গে কথা বলেছিলাম, এবং তৎকালীন রাষ্ট্রপতির সঙ্গে প্রণব মুখার্জি কথা বলেছিলাম। আমরা বিভিন্ন যারা ওই কেন্দ্রীয় মন্ত্রিসভায় আছেন তাদের কাছে গিয়েছিলাম, পার্লামেন্টে ধর্ণা সংগঠিত করেছিলাম, সেখান থেকে আমরা গ্রেপ্তার বরণ করেছিলাম। পরবর্তী সময়ে যখন আমরা 11 তারিখ ট্রেনে উঠলাম, তখনই আমরা শুনতে পেলাম 12% মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। আবার যেটা বলছিলাম, যদি রাজ্য সরকার ওই সময়ে কমিটেড করে ফেলতো, খরচ করে ফেলতো কর্মচারীদের, তখন কিন্তু আজকে এই রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে এতটা ক্ষতিগ্রস্ত হতো না। এবং তাও লক্ষ্য করেছেন বিজেপি সরকার আসার আগে 2017-তে এবং 2018-র আগে বলেছিলেন এখানে কেন্দ্রীয় বেতনক্রম চালু করা হবে, দেওয়া হবে। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখলাম আমাদের তৎকালীন যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি আমাদের দিয়েছেন, হয়তোবা কিছু ক্ষেত্রে কিছুটা ক্ষতিগ্রস্ত গ্রুপ ডির বেলায় হয়েছে, বা গ্রুপ সির কিছু কিছু কর্মচারী পে মেট্রিক চালু করতে গিয়ে কিছু কিছু জায়গায় তাদের কিছুটা ক্ষতিগ্রস্ত, সেগুলি পুষিয়ে নেওয়া হবে, সেটা আমরা লক্ষ্য করছি। এবং আমরা আশাবাদী যে এই রাজ্য সরকার এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের কমিটেড করার বিষয়ে
হয়তো অত্যন্ত সহযোগিতা করবেন এবং সহানুভূতিশীল। আমরা আশাবাদী এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা হয়তোবা সেভাবে অর্থ কমিশনের কাছে রাজ্য সরকার টাকা চান। আমরা দেখুন ওই যেটা বলেছিলাম, অর্থ কমিশন এবং পে কমিশন তো একরকম না। অষ্টম অর্থ কমিশন হয়তোবা টাকা বরাদ্দ করবে। আমাদের গ্রিভেন্সটা আমরা জানিয়েছি, কিন্তু অর্থ কমিশন থেকে আমরা কোনো ডাক পাইনি। ডাক পেলে হয়তোবা আমরা বলতাম, যেহেতু এটা সরকারি পর্যায়ে সরকারের সঙ্গে কথা বলেছে, অথবা আমাদের সঙ্গে আমরা বারবার মুখ্য সচিবকে আমরা চিঠি দিয়েছি। দলের সরকারের প্রধান মুখ্যমন্ত্রী এবং সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়টা মুখ্য সচিবই দেখেন। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন যে দাবিগুলোর কথা বললাম সেগুলি মুখ্য সচিবের দৃষ্টিতে আমরা এনেছি। আমরা অর্থ কমিশন থেকে আমরা কোনো ডাক পাইনি বা আমাদের সংগঠনও কোনো ডাক পাইনি। আমার মনে হয় রাজ্য সরকার সেই ব্যাপারে এগুচ্ছে। এটা আমরা যতটুকু বুঝতে পারছি, হয়তো সেক্ষেত্রে রাজ্য সরকার চিন্তা ভাবনা করবে। বিভিন্ন সময় অর্থমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে, বিভিন্ন সময় আমরা কথা বলেছি এবং যিনি অর্থমন্ত্রী প্রণজিৎ বাবু অত্যন্ত সহনশীলতা নিয়েই আমাদের কথা শুনেছেন এবং সহানুভূতিশীল দেখিয়েছেন। দেখা যাক কি হয়, কারণ অর্থ কমিশন তো মাত্র আসলো। তারপরে 2025 অক্টোবরের আগে যদি সেটা কমিটেড করে ফেলে, 2026 হয়তোবা পে কমিশন বসে সেগুলি করা হবে। সেভাবে হয়তো এগুচ্ছে সরকার। हम लोग का स्टेट छोटा है और पॉलिटिकली কর্মচারী শ্রমিকদের আপনারা শুনলেন দুইজন কর্মচারী সংগঠন নেতৃত্বের বক্তব্য। তারা যে কয়েকটি বিষয় উত্থাপন করেছেন সেটা হচ্ছে চলতি বছরের 31 অক্টোবরের মধ্যে রাজ্যের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তদের যে বকেয়া তা মিটিয়ে দিতে হবে। আর অন্যথায় পরবর্তী অর্থ কমিশন অর্থাৎ পঞ্চদশ অর্থ কমিশনের যে সুপারিশ তা যদি পুরোপুরি কার্যকর না হয়, তাহলে ষোড়শ অর্থ কমিশন সে টাকা অন্তর্ভুক্ত করবে না বা সেই ষোড়শ অর্থ কমিশনে সে টাকা অন্তর্ভুক্ত হবে না। ঠিক সেই কারণে বলা হচ্ছে চলতি বছরে 31 অক্টোবরের মধ্যে সমস্ত কিছু মিটিয়ে দিতে হবে। আপনারা প্রায় প্রত্যেকেই জানেন 2026 সালের 1 এপ্রিল চালু হবে ষোড়শ অর্থ কমিশন, লাগু হবে। সেদিক থেকে রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে চলতি বছরে 31 অক্টোবরের মধ্যে যদি সমস্ত কিছু মিটিয়ে না দেওয়া হয়, তাহলে আবার যে বঞ্চনা নিয়ে তারা আছেন বলে অভিযোগ, সে বঞ্চনা জিয়ে থাকবে। সে বঞ্চনা নিয়ে পরবর্তী অর্থ কমিশনে তাদেরকে যেতে হবে এবং তারপর আরো 5 বছর ধরে তারা বঞ্চিত হবেন বলে রাজ্যের শিক্ষক কর্মচারী নেতৃত্ব, অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্বের দাবি কিংবা বক্তব্য। এবং আপনারা আরো একটি বিষয় জানেন, যখন ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান সহ প্রতিনিধিরা এলেন, রাজ্য অতিথিশালা রাজনৈতিক দলের প্রতিনিধিরা গেছেন, তারা তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেখানে। এবং সিপিআইএম কংগ্রেস নেতৃত্ব রাজ্যের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত তাদের কথা বলেছেন, অনিয়মিততা নিয়মিতকরণের কথা বলছিলেন। সব মিলিয়ে বলা যেতে পারে যে বিশাল দাবি রয়েছে, সেই দাবি উঠে এসছে রাজনৈতিক দলের প্রতিনিধিদের তরফেও। আমরা এই কয়েকটি বিষয় নিয়ে যখন কথা বললাম, কয়েকটি বিষয় নিয়ে যখন আপনাদের প্রায় প্রত্যেকের কাছে বিষয়টি উত্থাপন করলাম, অনেকে বিষয় আলোচনা অবশ্যই করবেন, আলোকপাত করবেন। তার আগে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্য আমরা শুনি। पॉलिटिकली हम लोग अलग पार्टी से हो सकते हैं, लेकिन हम लोगों का एक ही सजेशन है, वेदर इट वाज कम्युनिस्ट पार्टी, कांग्रेस पार्टी, त्रिपुरा ममता और बीजेपी, कि त्रिपुरा एक बॉर्डरिंग स्टेट है और त्रिपुरा को गवर्नमेंट ऑफ इंडिया को स्पेशल अटेंशन देना चाहिए और स्पेशली एम्प्लॉयमेंट के लाइन में, डेवलपमेंट इंफ्रास्ट्रक्चर के लाइन में हमें स्पेशल इम्पेटस देना चाहिए। और रिगार्डिंग एडीसी, क्योंकि एडीसी 68% ऑफ त्रिपुरा है एंड 35% एडीसी के अंदर रहते हैं, तो हमने फाइनेंस कमीशन को कहा है अंडर आर्टिकल 280 डायरेक्ट फंडिंग शुड बी गिवन टू द टीटी एडीसी so that we can make our own projects and become financially independent and deliver to the Tripura people of India. সেকশন ফিনান্স কমিশনে চেয়ারম্যান এবং তাদের সদস্যদের আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে এই রাজ্যের যে মূল সমস্যা, এটা একটা ল্যান্ডলক স্টেট। আমাদের যে পপুলেশন, অ্যাকর্ডিং টু পপুলেশন আমাদের যে দৈনন্দিন সমস্যা, কারণ আমরা রেভিনিউ রিসোর্সেস আমাদের খুবই কম।
আমরা সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্সের উপরে আমাদেরকে নির্ভর করতে হয়। তো এন্টায়ার স্টেটের নমস্কার, কে ডেভেলপমেন্ট বলছেন? এটা সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্সের। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। বলছি দাদা, প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক সুন্দর অনেক বিষয়গুলো নিয়ে প্রোগ্রাম করেন। তো বলছি দাদা, মানে কি বলবো, মানে অনেক আশা বা অনেক আকাঙ্ক্ষা নিয়ে মানুষরা পরিবর্তন করেছিল। 25 বছরের একটা গ্রামী সরকার, 25 বছরের মানে প্রপোর্শনে মানুষ যথেষ্ট হয়েছিল বলে গভর্নমেন্টকে পরিবর্তন করে গভর্নমেন্ট নিয়েছিল। আমি সবাই মিলেই কি বলবো, আর যা আশা করেছিলাম যে একটা গভর্নমেন্ট হবে, ত্রিপুরার মানুষের হাতে কাজ থাকবে, ত্রিপুরার মানুষের যেগুলো চাহিদা যেগুলো ওরা সিপিএম দিতে পারেনি, সিপিএম দিত বিজেপি দিবে, নতুন গভর্নমেন্ট আমরা ওরা আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করবে। কি বলবো, বলে ভাষা নেই, জানি না করতে পেরেছি। ত্রিপুরার মানুষ হারায় পেরে পাচ্ছে না, কাজের কাজ কিছুই হয়নি। শুধু কি হয়েছে, সামগ্রিকের কথাটা একটু পূর্ণ হচ্ছে। আর কি বলবো, আপনারা জানেন আপনাদের প্রকাশিত হয়েছিল শহরে আমদানি 2% টিউশন ছাড়াই কোনো কাজ করেন না, কোনো বিক্ষুব্ধ 2% কখনোই ওনাকে দিতে হয়। মানে উল্লেখযোগ্য কি কর্মকাণ্ডে এরকম ব্যাপার মানে পেয়ে দিয়েছে নিশ্চয়ই ওনার কিছু ওনার পিছনে কোনো একজন নেতা বা কোনো একজন পার্টি আপনাকেও একেবারে সামলাতে কাজ করছেন। কোনো খুবই দুঃখের বিষয়, কিছুই বলার নেই। আর একটা কথা বলবো, অষ্টম কমিশন ওনারা তো সবকিছুই দিয়ে দিয়েছেন। ওনারা দেখে 2 কোটি চাকরি দিয়েছেন দেখাবেন, তারপর দিয়ে বলবো 15 লক্ষ টাকা দিয়েছেন, তারপর কি বলবো সবকিছু দিয়ে দিয়েছেন। এখন অষ্টম কমিশন শুধু কথার কথায় কাজের কাজ কিছুই হবে না। আপনি দিয়ে নেবেন। ধন্যবাদ। অ্যাসিস্ট্যান্সের যত আমরা বেশি করে পাবো, ডেভেলপমেন্টটা আমাদের রাজ্যে তত এটা সম্ভব হবে। বিশেষ করে যে সমস্যাগুলি আমরা দৈনন্দিন দেখছি, কারণ কমিটেড এক্সপেন্ডিচারের বিষয়টা ফিনান্স কমিশন এটা মিট আপ করে, তারা এই বিষয়টার উপরে তাদের গুরুত্ব থাকে। কিন্তু তার বাইরেও আমরা দেখছি বর্তমানে নীতি আয়োগ করার পর এই যে প্ল্যানিং কমিশনের বিভিন্ন অনগোয়িং প্রজেক্ট বা বিভিন্ন প্রজেক্ট যেগুলি আমাদের জরুরি প্রয়োজন, ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন, রোডস, হসপিটালস, স্কুলস, এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের ফান্ডিং এটা অপ্রতুল। তো আমরা দলের পক্ষ থেকে পরিষ্কার বলেছি যে আগে প্ল্যানিং কমিশন আমাদেরকে তাদের আমাদের 5 ইয়ার্স ওই প্ল্যানে একটা বিশাল অ্যামাউন্ট গ্যাপ গ্র্যান্ট হিসাবে দেয় দিত, প্রায় 1200 থেকে 1400 কোটি টাকা। এটা নীতি আয়োগ তো শুধু সুপারিশ করে, নীতি আয়োগ তো এখন তাদের কোনো রকম মঞ্জুরি দেওয়ার অধিকার নেই। তো আমরা বলেছি যে এই যে গ্র্যান্টটা ওরা পেতাম এটাকে যেন ফিনান্স কমিশন কনসিডারেশনে আনে। তাছাড়া আগরতলা শহর কিছুদিন আগে বন্যায় সারা রাজ্যের সঙ্গে আগরতলা সিটিতেও আমরা দেখেছি ওয়াটার লগিং। বন্যায় একটা বিরাট অংশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে ডিপিআর, এই ডিপিআরকে বাড়াতে হবে। সেক্ষেত্রে মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য আমরা ন্যাশনাল ডিজাস্টারের কথা আমরা বলেছি, এটা একদম গভর্নমেন্ট গ্রান্ট করেনি। তো সেক্ষেত্রে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত, তাদের ক্ষতিপূরণের জন্য এটা যেন একটা স্পেশাল এফোর্ট নেয়। এবং এই যে ওয়াটার লগিংয়ের মূল কারণ হলো আমাদের নদীর নাব্যতা বেড়ে গেছে, ড্রেজিংয়ের দরকার। রাজ্যের সবকটা নদীতে ড্রেজিং করে, যেমন কৈলাসহরে ফ্লাড এফেক্টেড, বাঁধ নিয়ে সেখানে একটা মুভমেন্ট চলছে। আমাদের মেমোরেন্ডামও আমরা এই বিষয়গুলো এনেছি। রাজ্যের সবগুলো নদীকে ড্রেসিং করে সবাইকে লিঙ্ক করে, তাহলে লিঙ্ক করলে যেমন এটা আমাদের স্যানিটেশনের জন্য, আমাদের ড্রেনেজ সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য, ওয়াটার লগিংটাকে মিটিগেট করার জন্য এটা যেমন একটা ফেসিলিটি। তাছাড়া ড্রিঙ্কিং ওয়াটার, আমাদের ইরিগেশন, সব দিক থেকে এটা লাভবান। তো ওয়াটার লিঙ্কিং এটা রিভার লিঙ্কিং এর জন্য আমাদের একটা প্রস্তাব আমরা রেখেছি। এর জন্য
আমাদের 16 ফিনান্স কমিশন যেন এই ব্যাপারে স্টেটকে সহায়তা করে, তাহলে স্টেটের মানুষ বিশেষ করে আগরতলা, কৈলাসহর, উদয়পুর, অমরপুর সহ এইরকম যে যে সিটিগুলি বর্ষাকালে যাদের এই ধরনের ওয়াটার লগিং সমস্যা হয়, সমস্যাগুলি থেকে বেরোতে পারে। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জন্য একটা বিশাল আকারে ফান্ডিং দরকার। আমাদের 8 পে কমিশন চালু হতে যাচ্ছে। ইমিডিয়েটলি এই 8 পে কমিশনের মানে যেন অ্যাওয়ার্ডটা এটাকে যেন আমরা সঠিকভাবে পেতে পারি। 7th ফিনান্স কমিশনের যে গ্যাপ, এই গ্যাপকে অবিলম্বে দূর করা এবং শূন্য পদ পূরণ করা, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের মাধ্যমে যাতে এই পে কমিশনের অ্যাকচুয়াল অ্যাওয়ার্ড পাওয়া যায়, সেই ক্ষেত্রে ফিনান্স কমিশনও অর্থ যোগান দিয়ে সহায়তা। এই বিষয়গুলি মূলত আর এডিসি নিয়ে আমরা বলেছি, এডিসির মোর এম্পাওয়ারমেন্টের জন্য তাদের সরাসরি ফান্ডিং দরকার। ফিনান্স কমিশনের অ্যাওয়ার্ডটা যেন, কারণ এডিসি ভিক্ষার বাউল নিয়ে রাজ্য সরকারের কাছে যেতে লাগে। এডিসির টোটাল যে ফান্ডিং হয় এটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে কম, অথচ 2/3 এরিয়াটা তাদের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি, তাদের 1/3 উপর পপুলেশন, সেখানে তারা যেন সঠিকভাবে অ্যাক্টিভিটি করতে পারে। তারা যে টাকা পায় এটা তাদের কমিটেড এক্সপেন্ডিচারও ম্যাক্সিমাম মানে 80% খরচা হয়, আর 20% এটা তো সেখানে কাজ করতে গিয়ে নানা ধরনের আজকাল সেখানে নানা ধরনের মানে প্রতিবন্ধকতা তৈরি হয়ে আছে, সেগুলি দূর করতে গিয়ে এই অর্থের যোগান এটা অত্যন্ত মানে একটা অসম্ভব বিষয় হয়ে উঠেছে। তাই এডিসিকে যদি সরাসরি ফান্ডিং করা হয়, 125 অ্যামেন্ডমেন্টের ব্যাপারে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ব্যাপারে তাদের একটা এখানে এফোর্ট থাকতে পারে, এবং ডিরেক্ট ফান্ডিংয়ের ক্ষেত্রে ফিনান্স কমিশনের অ্যাওয়ার্ডটা যেন এডিসিকে সরাসরি দেওয়া। এই বিষয়গুলি আমরা তাদের কাছে তুলে ধরেছি। আমরা প্রত্যাশা রাখছি যে আগামী দিন একটা ভালো কিছু, এবং আমরা পরিষ্কারই বলেছি যে ডেভেলপমেন্টের ব্যাপারে আমরা আমাদের আইডিওলজি, আমাদের পলিসি যাই থাকে, কিন্তু এখানে রাজ্যের স্বার্থে আমরা সবাই আসলে ফিনান্স কমিশন তো ফিনান্স কমিশনের মতো চলে। তাদের এখানে আসার উদ্দেশ্যটা হলো ফিডব্যাক নেওয়া, কিছু ইনফরমেশন সংগ্রহ করা, যদি নতুন কোনো কিছু ইনফরমেশন পায়। আমরা কি ডিমান্ড করলাম ওইটার উপরে বেস করে ফিনান্স কমিশন কোনোদিন টাকা বসে দেয়? আমাদের ডিমান্ড তার ডিমান্ড না, তাদের একটা ক্যালকুলেশন আছে, তারা সেই ক্যালকুলেশন অনুযায়ী দেয়। আমাদের বেসিক কাজটা হলো কোন কোন সেক্টরে আমাদের মনে হয় যে একটু তাদের নজর দেওয়া উচিত, এগুলি মেনশন করা। কত টাকা দেবে, কি দেবে, 200 টাকা দেওয়া, 500 টাকা দেওয়া, এগুলি আসলে কোনো ভ্যালু নেই। তাদের ক্যালকুলেশন আলাদা থাকেই, তাদের একটা মেথড আছে কিভাবে ক্যালকুলেট করে এটা লেট ডাউন, তারাও এটার থেকে বেশি বেরোতে পারে না। কিন্তু ইনফরমেশন ডেটা কালেকশন করে আসে মেইনলি, আর একটা কমিউনিকেট করে এই জন্য যদি কোথাও কিছু ইনফরমেশন পাওয়া যায়, দ্যাট ইজ দ্য বেসিক থিং। তো আমাদের তরফ থেকে আমরা যেমন একটা জিনিস এখানে ভালো, যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ত্রিপুরার জন্য টাকা চায়। কমিউনিস্ট যেভাবে চায়, বিজেপিও চায়, কংগ্রেসও চায়, সবাই আইপিএফটি, ত্রিপুরা মাথায় সবাই চায় ত্রিপুরার জন্য আর টাকা আসুক, ত্রিপুরা একটু উন্নতি হোক। এটাতে এই একটা জায়গাতে সব পার্টি একমত। এটা খুব ইন্টারেস্টিং ছিল ভেতরে, সবাই একমত। আমরাও দেখলাম যে ভালো কথা বলছে, উই সাপোর্ট। বেসিক্যালি এদের এটা কি যে আমাদের এখানে কোন কোন ইস্যুতে জোর দেওয়া উচিত, যেমন ডিজাস্টার ম্যানেজমেন্ট, আইপিএফটিও বলল আমাদের এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট খুব স্ট্রং না। এটার কারণ পিকুলিয়ার, কারণ ওইরকম ডিজাস্টার হয়নি বহু বছর, এই জন্য কেউ টের পায়নি। কিন্তু এই অগাস্ট মাসের ফ্লাডে আমরা টের পেলাম যে আমরা উই আর উইক ইন দিস। সো এই উইকনেসটা আসার পরে সব পার্টিরই নজরে পড়লো এটা, সবাই কেউ কেউ দোষ দিচ্ছে না এখানে, সবাই বলছে এটা আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা স্ট্রং করতে লাগবে। আমরা যেমন লিখে দিয়েছি ডিজাস্টার ম্যানেজমেন্ট আমরা কি কি করতে চাই, গভর্নমেন্টের তরফ থেকে লিখবে আমি এত টাকা চাই, 10 টাকা চাই, আমি আর টাকা চাই না, আমি বলছি আমার এই সেক্টরটা দেবো, বেসিক্যালি এটাই ছিল ডিসকাশন, যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তাদের যেটা মনে হয় ইম্পর্টেন্ট সেক্টরের দিকে নজর দেওয়া উচিত, তারা ওই সেক্টরটার কথা বলেছে। আমরা লিখে আমাদের মেমোরান্ডাম দিয়েছি, তারা হয়তো এখানে পড়বে না, হয়তো অফিসে গিয়ে এগুলি ফাইলে ঢুকলে কেউ না কেউ পড়লে দেখবে। কিন্তু ফিনান্স কমিশনের যেটা বাইন্ডিং আছে
তারা এটা থেকে জট করে আমি চাইলে নমস্কার, 100 কে কোটি টাকা বলছেন? দিয়ে দিলে দেওয়ার ক্ষমতাও তাদের নেই, তারা করেও নাই। হ্যাঁ বলুন। নমস্কার। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, লাইভে আছেন আপনি, আপনার কথা শোনা যাচ্ছে, আপনি বলুন। বলছিলাম যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের অষ্টম পে কমিশন কিংবা বকেয়া ডিএ, যেটা দীর্ঘদিনের দাবি, তো ত্রিপুরাতে একমাত্র দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার স্যার। ওনার মতো দ্বিতীয় দৃষ্টান্ত ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত কেউ স্থাপন করতে পারেনি, আর ভবিষ্যতে পারবে কিনা একটা প্রশ্নতার বিষয়। তো যেহেতু কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে ত্রিপুরার কর্মচারীদের ডিএর একটা বিস্তর ফারাক রয়ে গেছে এবং তার ডেডলাইন সম্ভবত 31শে অক্টোবর পর্যন্ত, তো 31শে অক্টোবরের মধ্যে যদি বাকি পাওনা দিয়ে মিটিয়ে দেওয়া যায়, পরবর্তীতে হয়তো বা ত্রিপুরাতে অষ্টম পে কমিশন লাগু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতেও পারে। এক্ষেত্রে সম্পূর্ণ রাজ্যের যে বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন, হ্যাঁ, ওনার সদিচ্ছার উপর, ওনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে এবং অবশ্যই রাজ্যের আপামর কর্মচারী সমাজ প্রত্যেকেই ওনার দিকে মুখিয়ে রয়েছে। যেহেতু কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই বেতন কমিশন গঠন করেছে এবং নিশ্চয়ই ভালো একটা বেতন বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, তো সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যদি বেতন বৃদ্ধি পায়, স্বাভাবিকভাবেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দামও বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে সাধারণ মানুষ কিংবা ত্রিপুরার কর্মচারীরাও তো আর ব্যতিক্রম নয়, তারা তো আর এই ভারতবর্ষের বাইরে নয় কিংবা এই রাজ্যের বাইরে নয়, তারা এই রাজ্যের অভ্যন্তরেই রয়েছে। তো এই রাজ্যের বাজার থেকেই তাদের জিনিসপত্র কিনে খেতে হবে। তাহলে সেক্ষেত্রে দুই জায়গায় দুরকম যদি হয়, তাহলে কিন্তু বিশাল একটা ব্যবধান তৈরি হবে। তারপরে এই বছর আমরা বাজেটে আরো একটা দেখলাম যে প্রথমত যে কথাটা বলি যে প্রত্যেক বছরই কর্মচারীদের ইনকাম ট্যাক্স পে করতে হয়, তো নির্দিষ্ট স্ল্যাব অনুযায়ী তারা ইনকাম ট্যাক্স দেন। হ্যাঁ, তো বর্তমান যে ইনকাম ট্যাক্সের স্ল্যাব যেটা দেখতে পেলাম, যেটা গতদিন বাজেটে পেশ হয়েছে, যে 12 লক্ষ টাকা পর্যন্ত এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000, টোটাল 12,75,000 টাকা পর্যন্ত যাদের বেতন বা আয় হবে, তার উপর কোনো ট্যাক্স দিতে হবে না। পরবর্তীতে যাদের যেটা ইনকাম 13 লাখ থেকে বা 12,75,000 উপরে যদি হয়, তার উপরে ইনকাম ট্যাক্স করবে। তো সেই ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের বর্তমান পরিস্থিতিতে ত্রিপুরা সরকারি কর্মচারীদের বেতনের যা অবস্থা, হ্যাঁ, সেই অনুযায়ী খুব বেশি একটা ট্যাক্সও কিন্তু সরকার পাবে না, কারণ ত্রিপুরা রাজ্যে খুব কম সংখ্যক কর্মচারী রয়েছেন যারা বছরে 12 লক্ষ টাকার উপরে বেতন পান। তো এই ক্ষেত্রেও কিন্তু একটা বিষয়, সরকারের কোষাগারে কিন্তু মানে যে কোষাগার, সেই কোষাগারেও কিন্তু একটা কিন্তু হতে পারে যে যদি অষ্টম বেতন কমিশন যদি না দেওয়া হয় কিংবা কর্মচারীদের বেতন যদি সেরকম ভাবে বৃদ্ধি না হয়, তাহলে কিন্তু ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও কিন্তু একটা কিন্তু প্রতিবন্ধকতা কিন্তু তৈরি হবে। কারণ বর্তমান পে স্ট্রাকচার অনুযায়ী ত্রিপুরাতে 10% সরকারি কর্মচারী রয়েছে কিনা সন্দেহ, যে যারা বছরে 12,75,000 টাকার উপরে তারা বেতন পান। তো সব দিক থেকে বিচার বিবেচনা করে যদি আমরা দেখি, তাহলে অবশ্যই অষ্টম বেতন কমিশন গঠন করা প্রয়োজন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার দেখলাম যে সদিচ্ছা রয়েছে এবং হয়তোবা আমাদের প্রত্যাশা যে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার স্যারের পদাঙ্ক অনুসরণ করে হয়তোবা তিনি ওই রাজ্যের বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। হ্যাঁ, সেই দৃষ্টিভঙ্গিতেই কিন্তু মুখিয়ে রয়েছে রাজ্যের আপামর কর্মচারী সমাজ। ধন্যবাদ। তাদের নেই, তারা করেও নাই। এটা একটা মেথড আছে। কত একজন শুধু ওই মেথড চেঞ্জের কথা বলছিল, আমি বলেছিলাম আমার প্রেজেন্টেশনটা একটু অন্যরকম ছিল, কারণ আমি বলেছিলাম আমাদের হিস্ট্রি জিওগ্রাফি আলাদা, এই জন্য ডোন্ট কনসিডার এই 70 বছরের গ্রোথ আসলে ত্রিপুরাতে হয়নি। 70 বছর ত্রিপুরাতে গ্রোথ হয়েছে 10 বছর। এটা পলিটিক্যাল পার্টির জন্য না, বিকজ ইনফ্রাস্ট্রাকচার ত্রিপুরায় 10 বছর আগে শুরু হলো। ত্রিপুরায় প্রপার রাস্তা, প্রপার ট্রেন, এটা 10 বছর আগে। এর আগে রাস্তা কই? অন্য ক্ষেত্রে 10 ঘন্টা লাগতো, এখন 3 ঘন্টা লাগে। আগামী বছর এটা 2.5 ঘন্টা ধর্মনগর যাওয়া যাবে। এরপরে গ্রোথ শুরু হবে, একবার রাস্তা তৈরি হওয়ার পরে গ্রোথ হয়। আপনি বলেছেন আজকে ক্যাপশনে অষ্টম বেতন পে কমিশন, সেটা কি জুমলা? আসলে তো জুমলাই হোক, সপ্তম বেতন পে কমিশন জুমলা হয়েছে, অষ্টম বেতন
কমিশনও জুমলাই হবে। আর তাদের কাজগুলি কিন্তু সবগুলি জুমলা। কি ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের আগে, 18 আগে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ, ভারতবর্ষের মানুষ জানেন। সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীরা একের পর এক এসে সেইগুলি বলেছে। মিস করে চাকরি এখনো দেখাচ্ছে। সেই সুনীল দেওদেও এসে বলল মিস করে দিলেই চাকরি হবে। যে ধরনের কথা জুমলা বলেছিল, ত্রিপুরা মানুষকে এভাবে বোকা বানিয়ে গেল। আসলে ত্রিপুরা মানুষদেরকে সম্ভব হয়েছে আমার মনে হয়। ত্রিপুরা মানুষরা এগুলি বিশ্বাস করেছে, বিশ্বাস করে যার জন্য অন্য কোন রাজ্যে কিন্তু এরকম পারবে না এই জুমলা কথা। এই একমাত্র ত্রিপুরাতেই সম্ভব এই মিথ্যার বলি দিয়ে সরানো এই সরকারটাকে, যার জন্য সরাইয়াছিল। আর এখন আবার 8ম বেতন পে কমিশন, সেটাও দেখবেন জুমলা হবে। কারণ তাদের পূর্বের পরিচালনাগুলি দেখি আমরা বুঝতে পারছি তারা কি করবে কি করবে না। আর তারা এখানে দেখেন একটা ওই যে আপনার দিল, তারা আমাদের বাজেট দিয়ে দেখালো যে 12 লক্ষ টাকা অব্দি তারা যে মানে ট্যাক্স ফি, সেটা করেছে কার জন্য জানেন? তাদের মন্ত্রীরা বেতন তো 1 লক্ষ করিয়ে দিল। তারা মন্ত্রীরা যখন 1 লক্ষ বেতন করছে, তারা তো ট্যাক্সের পড়ে যাচ্ছিল, যার জন্য তারা বাঁচনের লেগে এই ঘটনাটা করছে, কর্মচারী বাঁচনের জন্য তারা করে নাই। আর আমি যদি কি বলি, আসলে এগুলি বড় লোকের জন্য হয়েছে। এই যে বেশি টাকা ট্যাক্সের যে জিনিসটা হয়তো বড় লোকটাই বাঁচাবে, আর ছোট ছোট কর্মচারী আর কি দেবে? আর তারা নিজেরা মন্ত্রীরা একবারে ডাবল বেতন বাড়াইছে, তারা বাঁচনের লেগে এই ঘটনাটা করছে। এই বিজেপি সরকারটা এরকমই থাকবে। আমার মনে হয় তাদের কাছ থেকে ভালো কিছু আশা করাটা মনে মুশকিল হবে। তারা দিয়ে পর্যন্ত দেয় না, না দিয়ে এখনো তো প্রচুর টাকা দিয়ে পাওনা আছে কর্মচারী ত্রিপুরা রাজ্যে, দিয়ে দিতে পারে না। আর তারা 8ম বেতন কমিশন এগুলি মানুষের কাছে ভাওতাবাজি করবে, মানুষকে এগুলি করবে, এইটা গান গাইয়া কীর্তন করিয়া ওই 28-এর নির্বাচন পার করবে। দেখবেন কেন্দ্রীয় হারে যখন দিবে, কেন্দ্রীয় গভর্নমেন্ট দিবে এই কারণে, নাহলে সরকারটা পড়ে যাবে। কেন্দ্র গভর্নমেন্ট যখন দিবে আর ত্রিপুরা গভর্নমেন্টরা জুমলা করে চালাইবো, ওইগুলো আমরা 28-এ দিয়ে দেবো। 28-এর আগে দেখবেন এমন একটা ভাওতাবাজি করবো, দেন দিচ্ছি করে সেটা এরকম করে আমরা নির্বাচন আয়া তো এরপরে দেবো। এরকম একটা কাণ্ড ভিত্তিক তারা কাহিনী করব। এটা একটা মনে হয় একটা যে কোনো একটা প্রোগ্রাম তারা সাজাইতেছে, সাজাই তারা বুদ্ধি করে প্ল্যান মাফিকই করবো, যাতে 8ম বেতন পে কমিশন না দেওয়া লাগে। এই সরকার নিজেদের জন্যই যা কিছু করে, অন্যদের জন্য কি করবে? তারা নিজের ব্যক্তির বেতন দেয় আগে চিন্তা তারা করলো। হ্যাঁ, শুনছিলাম বিরোধী দল নেতা এটার অবজেকশন দিল, অবজেকশন দেওয়ার পরও ওনাকে তিরস্কার করলো, উনি বেতন না নিলেই পারেন। আরে উনি বেতন না নিলে পারেন, এই ট্যাক্সের পেশাটা কি কারোর বাপের দিনের সম্পদ নেই? সারা ভারতবর্ষে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে তারা বেতন নিবোগা, অন্যরা না নিলে পারেন, নিজেরা নিবোগা। তাহলে এগুলি কি একটা কোনো কথা? তুমি তোমার আমরা ভোট দিয়ে গদিতে বসাইছি, তোমার বেতনটা তুমি বাড়াই নিবা আর মানুষে বাসায় দিবা। একটা চাকরি নেই, কোনো বেকারের চাকরি নেই, কি আছে? কোনো কর্মসংস্থানও তো ভালো নেই। বলতে গেলে স্কুলে তো শিক্ষকই নাই, শিক্ষক তারা একবার শিক্ষা লাভে পড়ে গেছে। তাহলে এই সরকারটা জুমলা ছাড়া আর কিছু যত বলবো কোনো বলার কিন্তু আর শেষ হবে না। আমার মনে সারা দিন বললো সরকারের বিরুদ্ধে কোনো বলারই শেষ হবে না। আর তারা গান গাইবো, মিথ্যা কথা নিয়ে ভুলিয়া উড়াইব। তারা গ্রোথ হয়, গ্রোথ হওয়ার পরে রাস্তা হয় না। একটা কথা আছে, আমেরিকা উন্নত এই কারণে যে তার রাস্তা উন্নত, আমেরিকা উন্নত এই কারণে না যে তার রাস্তা উন্নত। এটা অপোজিট ব্যাপারটা। রাস্তা হয় প্রথমে, তারপরে উন্নতি আসে। আমাদের রাস্তা এখন হচ্ছে, উন্নতি আসবে, এবং এই সময় আমাদের ফান্ডিং দরকার। যখন আমাদের উন্নতি আসছে তখন আমাদের ছেলে মেয়েরা সরকারি চাকরির বাইরেও চিন্তা করতে শুরু করেছে। এখন আমাদের ফান্ড লাগবে। মূলত আমাদের রাজ্যের মূল যে সমস্যাগুলো আছে তার কি প্রেক্ষাপট, এটা ব্যাকড্রপ আমরা দিয়েছি। ল্যান্ডলক, রিমোট, বর্ডার এরিয়া, এগুলো সব বলে আমরা বলেছি যে মূলত আমরা চাই অর্থ কমিশন যেন ট্যাক্সের 50% রাজ্যগুলোর মধ্যে ভাগ করে দেয়, যেটা গত ফিনান্সে ছিল 42, কাশ্মীরকে রাজ্য থেকে অটোনোমাস ডিস্ট্রিক্ট রাজ্য থেকে
সেন্ট্রাল ইয়ে করার পরে 1% কমে এখন 41%, এটা বাড়িয়ে 50% করে। এবং আমাদের রাজ্যে সোর্স কালেকশনের যেহেতু সুযোগ নাই, এটা 50% করার পরেও তার যে কমিটেড এক্সপেন্ডিচার খরচ করতে গেলে গ্যাপ, সেন্ট্রাল শেয়ার প্লাস স্টেট রেভিনিউ, তাই এই যে গ্যাপ ট্রেড এটা লিবারেলি যেন হায়ার সাইডে দেয়, যাতে কর্মচারীদের, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা, খালি পদ পূরণ করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, আর রেগুলার কর্মচারীদের 7 CPCর ইমপ্লিমেন্টেশন এবং আগামী দিনে 8 CPC যেটা আসবে এটাকে মাথায় রেখে যেন সেইভাবে টাকা দেওয়া হয়। আর আমরা বলেছি এই যে টাকা পাওয়া যায় তা দিয়ে সরকারের শুধু কমিটির এক্সপেন্ডিচার চলে যায়, উন্নয়নের কাজ আর সে কিছু করতে পারে না। প্ল্যানিং কমিশন না থাকাতে সেই টাকা পাওয়া যায় না। আমরা বলছি প্ল্যানিং কমিশনের পুনরুত্থান করা হোক, যাতে আনটাইড কিছু ফান্ড পাওয়া যায়, যেটা কেন্দ্রীয় সরকারের স্কিমে রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ হলেও রাজ্যের বিশেষত্ব অনুযায়ী কিছু কাজ করতে হয়। সেই কাজ করার জন্য রাজ্য সরকারের কোনো টাকা নেই, তাকে ঋণ নিতে হয়, এমনিতেই ঋণ নিয়ে জর্জরিত আছে। তারপর ডেভেলপমেন্ট নামে ঋণ নিতে গেলে আরো সমস্যা হবে। এর ফলে প্ল্যানিং কমিশনের পুনরুত্থান। আর সিসমিক জোন 5-এর মধ্যে আছে ভূমিকম্প প্রবণ, ফলে আর এই যে এবারকার 40 বছরের রেকর্ড বন্যা হয়ে গেল, ফলে সাহায্য করার ক্ষেত্রে যায় কোনো টাকা নেই, একমাত্র হলো ডিজাস্টার ডেভেলপমেন্ট ফান্ড, SDRF। আমরা বলেছি যে SDRF এ বর্তমানে যে টাকা গত 15 ফাইন্যান্স কমিশন দিয়েছে তা অন্তত ডাবল করে যেন 16 ফাইন্যান্স কমিশন। কারণ আমরা দেখলাম এখানে সাহায্য করতে পারলো না স্টেট গভর্নমেন্টেরও পজিটিভ ফান্ড, সেন্ট্রাল গভর্নমেন্টও SDRF এর টাকা আগাম রিলিজ করা ছাড়া আর কিছু করে। SDRF ফান্ড অত্যন্ত কম, 15,000 কোটি টাকার লস। কত খরচ করতে পারছে? 400-500 কোটি টাকার বেশি খরচ করার ক্ষমতা রাজ্য সরকারের ছিল না। তো ফলে এখানে যেন ডাবল করে, এই বিষয়গুলো মূলত আমরা এনেছি। আর ওই খালি পদগুলো পূরণ করে যাবে। আর ADC কে ডাইরেক্ট ফান্ডিং করবে, কারণ ADCর একটা রেভিনিউ এক্সপেন্ডিচার তার নিজস্ব কর্মচারী আছে, এই খরচ। তারপরে তার ওখানে ডেভেলপমেন্টের মধ্যে যেমন ADC মধ্যে একটা অ্যাসপিরেশন আসছে যে তাদের একটা ফুল ফ্লেজেড ইউনিভার্সিটি দরকার, তাদের একটা মেডিকেল কলেজ দরকার, তাদের সাংস্কৃতিক যে পরিমণ্ডল তাকে রক্ষা করার জন্য একটা পরিকাঠামো দরকার। আর এছাড়া বনাঞ্চলে প্রায় 1.5 লক্ষ মানুষকে বনাধিকার আইনে পাট্টা দেওয়া হয়েছে। এখানে বনের সঙ্গে সঙ্গতি রেখে অর্থনৈতিক উন্নয়ন করার জন্য যে প্যাকেজের রাজ্য সরকার যে যায় সেখান থেকে পায় নাই। এখানে যেন এডিসির হাতে ডাইরেক্ট ফান্ডিং করে থোক টাকা দিয়ে এই কাজগুলো করানোর উদ্যোগ নেওয়া। এটি মূলত আমাদের এই 12 পয়েন্ট ডিমান্ড আমাদের কপি আছে, আমরা নিয়ে যাবো। Finance Commission also gave that 12.5% weight to the demographic performance, meaning what the indicator they used there was the total fertility rate. That is meaning how much you are able to lower the rate of growth of population. The indicator for that being total fertility rate, that got 12.5%. Tripura's recommendation is that should be given a weight of only 5%. Now lastly, Tripura has suggested 2 criteria of its own. So it has said use the index of infrastructure, give 5% weight to that, and use international border as another criterion and give 5% weight to that. These are both criteria which in the past, to my knowledge, have not been used by any of the finance commissions. But this is the page 5 Tripura that they should be included. So this is the overall picture of the horizontal devolution. And then there was discussion obviously also of local bodies. The commission also visited last evening at a panchayat in the vicinity of Agartala, which was very impressed. We spent more than 2 hours there. And we had very fruitful discussions there. But there were some recommendations on local bodies and likewise there were also some recommendations on the disaster relief. So that is the overall
description of the discussion this morning we had. So we can take questions. Thank you, sir, for your initial remarks. I request the journalists and media persons to introduce themselves and then ask the question. Sir, myself Sudhir Chakraborty from IAS. Please come on. Considering the situation in North, all overall states, this is my one question. Actually, you know, most of the states we have visited, practically almost all except maybe one or two, have, based on your second question, they have asked to raise the share of the states from 41 to 50%. Have you checked what the memorandum says? 50%. 50% also. So Tripura's recommendation also is to raise. বলছি অষ্টম বেতন কমিশনকে আসলে জুমলা না বাস্তব শিক্ষক কর্মচারী আসলে দেখেন বিষয়টা আসলে পুরোটাই জুমলা। কারণ 2018 সালে নির্বাচন হয়, সপ্তম কমিশন কর্মচারীরা পেয়ে গেল, অনুমিত কর্মচারীও নিয়মিত হয়ে গেল, 50,000 চাকরিও হয়ে গেল, স্কুলেও চাকরি হয়ে গেল, কিন্তু এখন অষ্টম বেতন কমিশন সেটা বাস্তব। আরে আমরা বলতে চাই আপনারা যে প্রতিশ্রুতি গুলো আগে দিয়েছেন সেটিকে বাস্তবায়ন করুন, তারপরে অষ্টম কমিশনার ধরে তাদের কর্মচারীকে 500 টাকা দিয়ে দিন, সেটাকে আমরা সাধুবাদ জানাবো। কিন্তু এত মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তো মানুষকে চলা যায় না। কারণ সর্বক্ষেত্রে দেখা যায় এই সরকার মিথ্যাকে কখনোই করতে পারেনি, যে সমস্ত স্কুলগুলোর মধ্যে শিক্ষক নিয়োগ করতে পারেনি, কর্মচারীদের 12 লক্ষ টাকা ট্যাক্স দিতে লাগবে না, কিন্তু কর্মচারী 12 লক্ষ টাকা বাঁচানোর জন্য যে ঘোষণা করছে সেটা আসলে কর্মচারীর জন্য নয়, সেটা তাদের জন্য। কারণ তারা 7 বছরের মধ্যে পরপর দুইবার তাদের বেতন বাড়িয়ে নিয়ে গেল, কিন্তু তাদের বাঁচানোর জন্যই কিন্তু সেই আইন পাস করিয়ে গেল, কিন্তু ঘোষণা করছে শিক্ষক কর্মচারীর জন্য 12 লক্ষ টাকা ট্যাক্স দিতে হবে না। কিন্তু আসলে এইভাবে যদি মিথ্যা প্রতিশ্রুতি, হয়তো সেদিক থেকে রাজ্যে শিক্ষক কর্মচারীদের কাছে আরো কয়েকটা দিন, কয়েক মাস অপেক্ষা করতে হবে। যদি সরকার দেয় তা তো অবশ্যই ভালো, অন্যথায় বঞ্চনা জিয়ে রেখে অবসরে যেতে হবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।